नमस्कार बंधुरा आपनादेर सामने हाजिर हलाम आबार एक नतून भिडियो निये। भिडियोते जे सब बक्तव्य आमी राखছি एकटू आलोचना करे बा एकटू निजेर मतन करे आपनारा भेबे तारपरे कमेंट करबेन। भालो लागलो कि खराब लागलो, भूल बोललाम कि सठिक बोललाम, सबटाई आपनादेर उपरे निर्भर करबे। आपनारा कमेंटेर माध्यमे जानाबेन। आमार चैनलटी नतून किन्तु आमी एकजन साधारण मानुष, तबु आपनादेर सामने এই ভিডিওগুলো নিয়ে আসা, কারণ আমি এই সমাজেরই ভারতবর্ষের একজন মানুষ এবং আমি একজন বাঙালি এবং হিন্দু ঘরের সন্তান। এই হিন্দু ঘরের সন্তান কেন বললাম, এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো ভারতবর্ষে একটি রাজনৈতিক দল শাসন করছে যার নাম বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, এবং সেই দলটি মূলত পরিচালনা করছেন পিছনে আরএসএস, সামনে মোদি, অমিত শাহ। ভালো কথা। 1993 সালে যখন গুজরাট দাঙ্গা হয়েছিল তখন অনেকেই এই দলটিকে দাঙ্গাবাজ বলে আখ্যা দিয়েছিল, এবং তখন পশ্চিমবাংলার বুকে বামফ্রন্ট রাজত্ব করছেন এবং তারা বিশেষ করে এই দলটিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দিয়েছিল এবং অনেক মানুষ মেনেও নিয়েছিল, আবার অনেক মানুষ মানেনি, তাদের পক্ষেও ছিল বিপক্ষেও ছিল। বক্তব্য সেটা নিয়ে নয়, বক্তব্য হচ্ছে বিজেপি কি সত্যিকারে সাম্প্রদায়িক, না ভারতবর্ষকে সুশাসন দিতে চায়, না ভারতবর্ষের একটা নতুন সূর্য উদয় করতে চায়, না ভারতবর্ষের সাধারণ মানুষের পাশে? এটা হচ্ছে প্রধান প্রশ্ন। কিন্তু তাহলে বিরোধীরা কেন এদের সাম্প্রদায়িক বলে? মূলত বিজেপি সাম্প্রদায়িক কিনা এই প্রশ্নটা আপনাদের কাছে তুলে ধরলাম। এর পিছনে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, যেটা শুনে আপনারা মন্তব্য করবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। দেখুন, সেই গুজরাট দাঙ্গায় যা হয়েছে, তখন অনেক মুসলমান প্রাণ দিয়েছে, অনেকের ধর্ষণ হয়েছে, আবার অনেক হিন্দুকেও পুড়িয়ে মেরেছে। এরকম বহু ঘটনা তখন ঘটেছে এবং তখন রাজনৈতিক পালা বদলও হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে ভারতবর্ষের উপর। আমার দেশে অনেক কিছুই হয়েছে, রাজনৈতিক পালা বদল থেকে শুরু করে অনেক কিছুই তখনকারে ঘটেছে। কিন্তু সেই সময় একটা পার্ট চলেছে, তারপরে অটল বিহারী বাজপেয়ী এসছে ভারতবর্ষে, তার প্রধানমন্ত্রিত্ব সব দলই মুখে না বললেও সব দল তাকে মেনে নিয়েছে একজন উপযুক্ত প্রধানমন্ত্রী বলে। যাই হোক, তিনি চলে যাওয়ার পরে নরেন্দ্র মোদী এসছেন, নরেন্দ্র দামোদর মোদী। ভালো কথা, এসছেন। 2014 সাল থেকে ওনার ইলেকশন এজেন্ডা ছিল 2 কোটি চাকরি, বেকারত্ব কমানো, দেশের অর্থনীতিকে ডেভেলপ করা, দেশের সুরক্ষা ব্যবস্থা মজবুত করা এবং কালো ধন বাপাস আনা। দ্বিতীয়ত কথা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের দুর্নীতির থেকে মুক্ত। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? এই কথাটা বললে হয়তো আপনি বলবেন তৃণমূলে অনেক, আরে তৃণমূল এখানে দেশ চালাচ্ছে না, তৃণমূল একটা রাজ্য চালাচ্ছে, তৃণমূলের কথা পরে বলবেন। এখানে একটা দেশের প্রধান দলকে নিয়ে কথা বলা হচ্ছে। বাংলাতে সে নিয়ে আলোচনা হয় না যে বিজেপিতে যেসব মাফিয়া রয়েছে এবং বড় বড় ধরনের ঘোটালাবাজ রয়েছে। আপনারা কিছুদিন আগে শুনেছেন মহারাষ্ট্রের একজন নেতার নামে প্রধানমন্ত্রী বলেছেন কোনো সভায় 70,000 কোটি টাকার ঘোটালা, আমি তাকে জেল খাটাবো। যখনই এই ভাষণ দিয়েছেন কিছুদিন পরে তিনি দলত্যাগ করে বিজেপিতে চলে এসেছেন। বিজেপিতে এসে তিনি সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। আচ্ছা বলুন তো, কোনো একটি দল যদি চায় যে আমি দুর্নীতি মুক্ত করব, তাহলে সেই দুর্নীতিগ্রস্ত মানুষটা কি দলে নিলে কি সাধু হয়ে যায়? মানে একটা ডাকাতকে যদি আমি এনে আমার বাড়িতে রাখি তাহলে সে ডাকাতি ভুলে যাবে? এটা সাধারণ মানুষ বুঝতে আর কতদিন লাগবে? এবং পশ্চিমবাংলায়ও যদি ধরে নেই, যারা দুর্নীতিগ্রস্ত ছিল, তৃণমূলে ছিলেন, সেই মানুষগুলো যখন সেই বিজেপির দলে চলে গেলেন তখন তারা সাধু, আজকে তারা সনাতনী হিন্দু হিন্দু করে চিৎকার করছে এবং কিছু মানুষ পাগলের মতন তাদের পিছনে ছুটছে। তাহলে আজকের আপনাদের সামনে আমি
এই ভিডিওতে খুব সুবক্তা হিসেবে বক্তৃতা রাখলাম এবং আপনাদের চোখ খুলে দেওয়ার মতন কিছু কথা বললাম। কালকের আমি দুর্নীতিগ্রস্ত হলাম এবং আমি কোনো ধর্ষণ কেসের আসামি হলাম কি আমি কোনো ডাকাতি করলাম, আমার 7 খুন মাফ হয়ে গেল যেহেতু আমি এখন সাধুর মতন বক্তব্য রাখছি, এটা কোনো কথা? এটা যে দেশে হয় এবং যে দেশের প্রধান শাসনকারীরা সেটাকে মান্যতা দিয়ে তাদেরকে বুকে জড়িয়ে নেয়, আপনি কি করে ভাবছেন যে তারা দুর্নীতিগ্রস্ত না? দুর্নীতি মুক্ত হয় তখনই যখন কোনো সাধু লোক এবং যার নামে কোনো কলঙ্ক নেই সেই লোক যখন আসে এবং কোনো কলঙ্ককে প্রশ্রয় দেয় না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, তার দ্বারাই দুর্নীতি মুক্ত হয়। আজকে কোথাও বিজেপির অন্য রাজ্যগুলো খেয়াল করুন, যত ঘোটালাবাজ আছে সেখানে না ইডি না সিবিআই না কিছু, শুধু বিরোধীদেরই সব দুর্নীতিগ্রস্ত মানুষ। যত দুর্নীতিগ্রস্ত রয়েছে বিরোধী দলে, ওনাদের দলে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ নেই। 800 কিলোমিটার রাস্তার জায়গায় 1 কিলোমিটার রাস্তা বানিয়ে 800 কিলোমিটারের হিসাব দিয়ে দিচ্ছে, কোনো 7 খুন মাফ, কোনো ব্যাপার নয়। বহু দুর্নীতিগ্রস্ত এবং কেউ বিজেপির বিধায়ক হয়ে ধর্ষণ করছে, যখন মিডিয়ার চাপে পড়ে বা জনগণের চাপে পড়ে তাকে পুলিশ অ্যারেস্ট করছে, আবার জেল খেটে এসে বেরিয়ে এসে সেই ফ্যামিলিকে দিবালোকে খুন করে দিচ্ছে, সেটাও কিন্তু বিজেপি দলের কোনো নেতা বা কোনো বিধায়ক। আমি কবে কোন সালে যদি বলতে চাই তাহলে এই ভিডিওটা 2 ঘন্টা লাগবে এবং কত সালে হয়েছে, কোন রাজ্যে হয়েছে, কোথায় হয়েছে, দিনক্ষণ তারিখ ধরে যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। তার জন্য আমি সেগুলো তুলে ধরছি না। এবার কথা হলো, আজকের আরবিআই চিঠি পাঠাচ্ছে প্রধানমন্ত্রী দপ্তরে যে আপনার আয়ুষ্মান ভারত থেকে 1200 কোটি টাকা এখনও হাসপাতালগুলো পায়নি, কবে দেবেন? দিচ্ছেন না। এবং তার কেন দিচ্ছেন না এ নিয়ে কোনো কথা শুনছেন? কোনো মিডিয়া বলছে না, কোনো সাধারণ মানুষ অন্ধভক্তরা চিৎকার করছে না। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, আজকের চাকরি দেওয়া তো দূরের কথা, আমি ধরে নিলাম উত্তরপ্রদেশেও যোগী ক্ষমতায় আসার পরে 26,000 কনস্টেবল সাসপেন্ড হয়েছে, মানে বসিয়ে দিয়েছে। তাহলে এই 26,000কে পূর্ব সরকার কোথায় নিয়েছিল, কিভাবে মায়না দিত? তারা তো নিশ্চয়ই মায়না দিত, তারা তো দেশেরই জনগণ, তারা ওই রাজ্যের জনগণ, তারা তো তাদের ফ্যামিলি চালাতো সেই বেতন দিয়ে। আজকে তাদেরকে বসিয়ে দিয়েছে, তাহলে এরা উন্নয়নটা কোথায় করছে? এবং দ্বিতীয়ত কথা, এই প্রধানমন্ত্রী উনি আসার পরে 92টা দেশ ঘোরা হয়ে গেছে। একবার ভাবুন তো, 92টা দেশ ঘুরতে একটা প্রধানমন্ত্রীর কত হাজার কোটি টাকা খরচা হতে পারে? কোথার থেকে টাকাটা খরচা হয়েছে? টাকাটা কিন্তু আপনার আমার এই দেশের সম্পদ শেষ করেছে, এবং দেশের সম্পদ শেষ করে সে বিদেশ থেকে কি নিয়ে এসছে? কিছু আনতে পেরেছে কি? এবং এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে 2014 সালে আসার পরে হিন্দু মুসলমান করে কত জায়গায় রায়ট হয়েছে, কত জায়গায় ঝামেলা হয়েছে, কত রাজ্যে অশান্তি হয়েছে। একবার ভাবুন তো, এরা যদি সাম্প্রদায়িক না হয় তাহলে এদের শাসনকালে কেন এত দাঙ্গা হবে, কেন এত হাঙ্গা হবে এবং কেন এত জাতপাত নিয়ে লড়াই হবে? আজকে এরা শুধু জবের থেকে 2014 সাল থেকে এই মোদী সরকার এসছে, তবের থেকে আপনাকে আধার কার্ড, অমুক কার্ড, তমুকের সাথে লিঙ্ক করো, এইটা করো, ওটা করো, শুধু এই ব্যাংকের এই খাতা করো, অমুক করো, তমুক করো, আপনাকে অল টাইম বিজি করে রেখে দিয়েছে। এখন আবার ভোটার লিস্ট সংশোধনে বেরিয়েছে। আচ্ছা, ভোটার লিস্ট যদি এখন সংশোধনে বেরোয় তাহলে আপনার দপ্তরগুলো কেমন রয়েছে যে যার তার নাম তুলে দিয়েছে? আমি মানছি কিছু ভুয়ো ভোটার আছে, কিন্তু আপনার এখন মনে পড়েছে। এবং শুধু এখানেই নয়, আজকে বাংলা যদি হয় যে বাংলাতেই শুধু ভুয়ো ভোটার আছে, তাহলে বিহারে কি করে হলো? বিহারে বাঙালি কোথায়? আপনারা এখন বলছেন বাঙালি মানেই হচ্ছে গিয়ে বাংলাদেশি। তার মানে এই কথাটা একবার ভাবতে পারছেন যে বাঙালি মানেই বাংলাদেশি আখ্যা দিচ্ছেন। এবং আপনারা আসার আগে নবীন পট্টনায়ক ছিল উড়িষ্যাতে,
তখন কিন্তু এই ধরনের সন্ত্রাস বা এই ধরনের ঝামেলা হয়নি যে ওখান থেকে বাঙালিদের পিটিয়ে বের করে দিয়েছে। আজকের আপনারা ক্ষমতায় আসার পরে উড়িষ্যায় বাঙালি ভাষায় কথা বলা যাবে না, বাংলা ভাষায় যারা থাকে যারা বাঙালি গিয়ে থাকে তারা ওখানে ব্যবসা করতে পারবে না, তাদের সাইনবোর্ডে বাংলায় লিখতে পারবে না এবং তাদেরকে পিটিয়ে তাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনারা কি চাইছেন? গৃহযুদ্ধ চাইছেন? ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা রাজ্যের সাথে যুদ্ধ করবে? তাহলে আপনাদের সাম্প্রদায়িক বলবো না তো কি সাধু বলবো? আমাদের এখানেও তো বহু বিহারি, বহু উড়িয়া থাকে, মুঠেগিরি করে। শুনতে খারাপ লাগবে, বড়বাজারে মুঠেগিরি করে কয়েকশো। তাহলে কি আমরা বাসপেটা করব? ভালো লাগবে তো সেটা? মানে আপনারা চাইছেন গৃহযুদ্ধ করে আপনারা মজা নেবেন না? আপনাদের নেতারা, উপর যারা নেতা আছেন তারা নোট কামাবেন, তারা বাড়ি বাংলা সব কিছু করবেন, তারা শুধু মজা দেখবেন মানুষে লড়াই করিয়ে দিয়ে। করোনাকালে এক টিকা বানিয়েও অনেক ফুটানি মেরেছেন, সে টিকাও এখন বলছে যে জাল ছিল। কারা বলেছে, কোথায় বলেছে, সেটা আপনারা ভালো জানেন এবং যারা শুনবেন, যারা এটা নিয়ে গবেষণা এবং খোঁজখবর নেবেন, কতটা প্রাধান্য ছিল এই টিকা আপনারা সবাই জানতে পারবেন। আমি সেগুলো তুলে প্রথমেই বলেছি, সেই ডেট তারিখ ধরে যদি বলি তো অনেক লম্বা চলে যাবে। দ্বিতীয়ত কথা, যে দলটা মনে করবে যে সাধারণ মানুষের উন্নয়ন বা সাধারণ মানুষের পকেটে পয়সা এবং সাধারণ মানুষের রোজগার নিয়ে যারা চিন্তা করবে, তারা 730 কোটি দিয়ে কোনোদিন পার্টি অফিস বানায় না। আচ্ছা বলুন তো, নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, তারা সারা জীবন থাকবেন? তাদের হয়তো ছেলেমেয়েরা থাকবে, তাদের হয়তো পরিবার থাকবে, তাদের জেনারেশন হয়তো থাকবে, তারা কোনো দিন সারা জীবন কি থাকবে এই পৃথিবীতে? কোনো দিনই না। 730 কোটি টাকা দিয়ে 7 স্টার পার্টি অফিস বানাতে হবে। আর দিল্লিতে সেই যেখানে বানিয়েছেন সেই দিল্লিতেই আপনারা ক্ষমতায় আসার পরে যত বস্তি আছে সব ভেঙে তছনছ করে দিচ্ছেন। বস্তিতে যত মন্দির আছে সেগুলো অবধি ভাঙছেন, ভেঙে তছনছ করে দিচ্ছেন আপনারা ক্ষমতায় আসার আগে। তার পূর্বে তো কংগ্রেস সরকার ছিল, কেজরিওয়াল সরকার ছিল, তারা ভাঙেনি তো। তারা তো সেই মানুষগুলোকে পরিষেবা দিয়েছে। আপনাদের সময় ভাঙতে হলো, তারা তো হিন্দু, সেই হিন্দু পরিবারগুলোকে তাড়াতে হলো। তাহলে আপনারা কার জন্য করছেন রাজনীতিটা এবং কি চাইছেন? এবং আপনার সময়কালে এই 2014 সালের পর থেকে একটা সোনার দাম যা বেড়েছে, আপনি বলুন তো, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কোনো দিন এত দ্রুত, এত অল্প সময়ের মধ্যে এত দাম বেড়েছে? এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দ্রব্যর যদি হিসাব করি, যদি খোঁজ নিয়ে দেখেন যে প্রত্যেকটা জিনিস এই সীমিত সময়ের ভিতরে যা বেড়েছে, কোনো কালেই এত দ্রুত 3 গুণ 4 গুণ 5 গুণ কোনো জিনিসের দাম হয়নি। আপনারা তো কোন কথাটা না দিয়েছেন? পেট্রোল দেবেন 40 টাকা লিটার, এখন বিক্রি করছেন 100 টাকার উপরে। জিএসটি করতে দেবেন না। আপনি এই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন উনি গুজরাটের জনসভায় বক্তৃতা দিয়েছে, রাজ্যসভায় বক্তৃতা দিয়েছে যে আমার ভারতবর্ষ এমন একটি দেশ, এখানে জিএসটি করা যাবে না। তখন আপনি সঠিক ছিলেন না, এখন সঠিক আছেন? কোনটা? একই মুখে তো দুরকম কথা। আবার কলকাতায় এসে বলছেন উগ্রপন্থীরা কেন ভারতবর্ষে ঢুকবে না, মমতা ব্যানার্জি বর্ডার খুলে রেখেছে। এই মানুষকে এত বোকা মনে করেন যে মমতা ব্যানার্জি একটা মুখ্যমন্ত্রী হয়ে সে বর্ডার খুলে রেখে দিতে পারবে? তাহলে আপনি কি করতে রয়েছেন? আপনি কি ছাগল তাড়াতে রয়েছেন? অমিত শাহকে জিজ্ঞাসা করছি, আপনি ছাগল তাড়াতে রয়েছেন? আপনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন? আপনি কি মন্ত্রী রয়েছেন? সেটা একবার ভেবে দেখেন। নাকি না দেশের জনগণকে গরু ছাগল মনে করেন? আপনাদেরকে সাম্প্রদায়িক বললে খুব গায়ে লেগে যায়। আরে হিন্দু যারা আছে তাদেরকে শেখাচ্ছেন কি? গোবর খাও, গরুর মুত খেলে করোনা সেরে যাবে। আর আপনারা গিয়ে 5 স্টার হোটেলে গিয়ে ভর্তি হচ্ছেন, যখন আপনাদের একটু করোনাকালে নাক দিয়ে সর্দিও বেরিয়েছে, আপনারা হয়েছেন এই মনে হয় করোনা আমাকে অ্যাটাক করেছে, নামি দামি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে গেছেন। আর সাধারণ মানুষকে বলেছেন গরুর গোবর খাও। আবার আপনারা গরুকে কাটতে নিষেধ এবং গরু মাংস যারা খাবে তাদের প্রতি জুলুম করছেন। এদিকে আপনারা আপনাদের লোককে দিয়েই গরুর মাংস এক্সপোর্ট করিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন
এবং সেখান থেকে তোলা নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। আপনারা চাইছেনটা কি? আপনারা কাদের জন্য দেশের যে শাসন ব্যবস্থা বা দেশের সুব্যবস্থা আপনারা কাদের জন্য রাখতে চাইছেন? কি করতে চাইছেন? শুধু কি আপনারা বিজেপি পার্টিটা কি যে কজন নামি দামি নেতা আছে তাদের পরিবার আর তাদের জীবনটাই জীবন? দেশটা কি ছেলে খেলা? আপনারা কাশ্মীর শাসন করছেন, বলছেন কাশ্মীরে আর হামলা হবে না, জঙ্গি থাকবে না। আপনাদের আমলে কতবার কাশ্মীরে হামলা হলো একবার ভাবুন। আপনাদেরকে যদি এখন কেউ আঙ্গুল তুলে বলে যে আপনারাই করাচ্ছেন, তাহলে সে দেশদ্রোহী, সে পাকিস্তানের লোক, সে বাংলাদেশের লোক। যে কটা রাজ্যে আপনারা এখন রাজত্ব করছেন সেখান থেকে বাঙালিকে তাড়াচ্ছেন, আর বাংলায় এসে ভোট চাইবেন। বাংলায় এসে ভোট চাইবেন। আপনারা আসার পরে কোন এই বাংলাতে কারো মুখে জয় শ্রীরাম শোনা যায়নি। এই 2014 সালের পর থেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরাও রামকে ভক্ত, রামায়ণ শুনে এসেছি, রামায়ণ কথা শুনে এসেছি, দেখে এসেছি, রামকে শ্রদ্ধা করি, সব কিছু করতাম। কিন্তু কথায় কথায় লাফিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আজ রামনবমী, আজ অমুক তমুক, এটা নিয়ে ব্যস্ত ছিলাম না। কেননা এমনিতেই বাঙালির কথায় আছে যে 33 কোটি দেবতা, তারা সব দেবতাকে মানে, অতএব কোনো দেবতাকে তারা অসম্মান করে না বাঙালি হিন্দুরা। আপনারা করেন, আপনারা শুধু রামকে পুজো করেন, বাকিদের কোনো দেবতাই মনে করেন না। কারণ আপনাদের নেতারা বলে দুর্গার মা বাপের ঠিক নেই, সে আবার দেবী হলো কবের থেকে। তাই সবার কাছে আমার প্রশ্ন, বিজেপি সাম্প্রদায়িক না সুশাসন দেওয়ার জন্য এসছে? এবং এই বিজেপি আসার পরে যারা সাম্প্রদায়িক মনে করেন না, তারা কি পেয়েছেন একটু কমেন্টে বলবেন। কি পেয়েছেন, কি ভাবছেন? ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে? আরে আমাদের হিন্দু রাষ্ট্র যে করছেন, প্রথম তো হিন্দু শব্দটাই কোনো ধর্ম, হিন্দু কোনো ধর্মই না। গ্রন্থ পড়বেন, পড়ে জানবেন। যখন আরসিরা আমাদের দেশে বাণিজ্য করতে এসছে বা দখল করতেই আসুক, যেটাই বলুন না কেন, তখন সিন্ধু নদের তীরে এসে বলেছে, সিন্ধুটাকে হিন্দু উচ্চারণ করেছে, সেখান থেকে হিন্দুর কথার হিন্দুত্বটা তৈরি, বা ওইখান থেকে হিন্দু ভাষাটা, হিন্দু শব্দটাও তৈরি হয়েছে। তাই হিন্দু ধর্ম না, সনাতনী ধর্ম বলুন, ঠিক আছে। এই সনাতনী সনাতনীতে কাদেরকে মানা হয়? শ্রীকৃষ্ণকে মানা হয়, শ্রী চৈতন্যদেবকে মানা হয়, কৃষ্ণকে মানা হয়, কালীকে মানা হয়, সর্বদেবতাকে মানা হয়। সেখানে কিন্তু শুধু রাম নিয়ে লাফালাফি করে না। আপনাদের শুধু রাম নিয়ে লাফালাফি করবে, বাকি দেবতাদের আপনারা অপমান করবেন এবং নানা রকম তাদের নিয়ে কটূক্তি করবেন। আপনাদেরকে বাঙালিরা মেনে নেবে? আপনাদেরকে সাম্প্রদায়িক বলবে না? কেন বলবে না? আপনারা একটা সিএমের পিছনে লেগে থাকবেন এবং তার সম্বন্ধে যা খুশি বলবেন। কোন সিএমটাকে বাদ দিয়েছেন? কোন বিরোধী রাজ্যটাকে? আপনার রাজ্যের যদি মুখ্যমন্ত্রী থাকে, তার পিছনে চাবিকাঠি দিচ্ছেন না এবং তাকে জব্দ করার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছেন না। এবং ইডি সিবিআই তো আপনাদের মতন কাজ করছে, এবং সুপ্রিম কোর্ট অবধি আপনাদের হয়ে কথা বলতে হবে। যে জজ আপনাদের হয়ে কথা বলবে তাকে রিটায়ারমেন্টের পরে আপনারা কোনো রাজ্যের রাজ্যপাল বানিয়ে দেবেন, এটাও আপনাদের খাতায় রয়েছে। দ্বিতীয় কথা, কোনো জজ যিনি চাকরি নিয়ে লাফালাফি করেছেন, আজকের সেই জজ আপনাদেরই সাংসদ, পদত্যাগ করে সাংসদ হয়েছেন। ভাবুন একবার, মানুষ চোখ খুলুন। বাঙালিদের বলছি, একবার চোখ খুলুন। বাঙালিরা যথেষ্ট বুদ্ধিমান। আপনারা চোখ খুলে ভাবুন, আপনাদের বিবেক দিয়ে ভাবুন যে এরা কি চাইছে। এরা যে রাজ শাসনটা করছে সেটা কি চাইছে, এদের শাসনে এরা মূলত কি চাইছে? সাধারণ মানুষের পক্ষে এরা কি রাজতন্ত্র ব্যবহার করছে? করে কি করছে? না মানুষকে শোষণ করছে। আজকের যিনি, আরে এই মুহূর্তে জগদীশ ধনকর একটা কথা বলেছে, যিনি পশ্চিমবাংলার বিগত দিনে রাজ্যপাল ছিল এবং বিজেপির হয়ে কথা বলতেন, আজকে তিনি ইস্তফা দিয়েছেন দুঃখের চোটে, যে এই বিজেপির আমিও গোলামি করেছি এতদিন। শুধু তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন যে দেশের প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব চেনে, যিনি নাকি বিশ্বগুরু, সেই দেশের কৃষকরা আজকের চোখের জল ফেলায়, তাদের দুবেলা ভাত জোটে না। ভাবা যায় না এই কথাটা কেন বলেছে। তার জন্য তার পিছনে এমন বাস দিয়েছে, সে রাতারাতি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ভাবুন একবার। তো আপনি যারা বিরোধী আছে তারা তো দূরের কথা,
এবং পশ্চিমবাংলার বুকে এই ধরনের ছোটোখাটো রায়ট এর পূর্বে ঘটেনি। আজকের যা ঘটছে এবং এটা ঘটানো হচ্ছে কিনা সেটা একটু ভাবুন, ভাবার সময় এসছে। দ্বিতীয়ত কথা, ভাবুন মতুয়াদের নিয়ে কি খেলাটা খেলছে। এই সালের মধ্যে নাগরিকত্ব দেবো, ভোট আসলেই শুধু একই গল্প। নাগরিকত্ব তো দূরের কথা, রাম মন্দিরে তারা গঙ্গা জল নিয়ে গেছিল, সেটা অবধি গ্রহণ করেনি। আর একটা সবথেকে বড় কথা, বিজেপি কোনো দিন ছোট জাত যারা শিডিউল কাস্ট যাদের, তাদেরকে কি বলে? তাদেরকে দলিত বলে, তাদেরকে হিন্দু মনে করে না। ভালো করে জেনে দেখবেন। অর্থাৎ মতুয়াদের দলিত তারা। এই যে রেখাপাত্র ঝপং ঝপং করে লাফাচ্ছে, যদি জিতত তাহলে ওটা বিজেপি কাজে লাগাতো। রেখাপাত্রকে ভিতর থেকে কি জানেন? পাত্র মানে হচ্ছে এরা দলিত, এবং এদেরকে কতটা ঘৃণা করে তা বিজেপির ইতিহাস ঘাটবেন, তাহলে দেখতে পারবেন যে দলিতদের কতটা এরা ঘৃণা করে, অত্যাচার করে। সেটা বিহার, ইউপিতে গেলে একটু খোঁজ নিয়ে দেখবেন। আরও অনেক রাজ্যেই আছে। তো ভিডিওটা আমি আর লম্বা করতে চাইছি না, পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো। দেখুন, প্রশ্ন তো অনেক আছে, প্রশ্ন করার মতন অনেক আছে। শুধু আপনাদের চোখ খোলানোর জন্য কিছু প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসলাম। এরপরে আরও নিয়ে আসবো। চোখ খুলুন এবং ভাবুন। এবং বাংলার উন্নয়নের জন্য কত টাকা আটকে রেখে দিয়েছে। আর এর টাকা, উন্নয়নের টাকা শুধু গিলে খাওয়া যায় না, কারোর হাতে ক্যাশ টাকা আসে না। উন্নয়ন দেখিয়ে হিসাব দিতে হয়, সেইভাবে টাকাটা কোন খাতে খরচা হয় কীভাবে। এবং যদি এরা যে বলে ডবল ইঞ্জিন, এই ডবল ইঞ্জিন মানেটা হচ্ছে গিয়ে কি বলুন তো? কে চুরি করলো, কে খেলো, কে ধরলো, কে কাজ হলো কি না হলো, কেউ হিসাব নেওয়ার থাকবে না। তার জন্যই এরা ডবল ইঞ্জিন চাইছে। আর সেই ভুল যদি বাংলার মানুষ করে, যেটা ত্রিপুরায় করেছে, আসামে করেছে, তারা টের পাচ্ছে। একটু গিয়ে ঘুরে আসবেন। দূর থেকে তো মনে হয়, আকাশের দিকে তাকাবেন যে গাছ আর আকাশ যেন একসাথে মিশে গেছে। আবার ওখানে যাবেন, দেখবেন ততটাই দূরত্ব। তার জন্য বলছি, বিশ্বাস না হয় আপনারা অন্য রাজ্যগুলোতে একটু ঘুরে এসে দেখবেন। আজকের পরিযায়ী শ্রমিক নিয়ে বড় বড় কথা বলছে। আরে পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায় কত আছে অন্য রাজ্যের বলুন? বাহাদুরি করছেন। আর এতই যদি আপনারা বাংলাদেশটাকে একটা উদাহরণস্বরূপ রেখে দিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এতই যদি দরদ থাকে, তা বাংলাদেশে কটা হিন্দু রয়েছে সেটাকে ভারতবর্ষে নিয়ে আসেন না। আহ্বান করলে এখনই রাতারাতি চলে আসবে যে তাদের বাসস্থান দেবো, কর্মসংস্থান দেবো, থাকার জায়গা দেবো, বলুন, চলে আসবে। আর যে কটা ওখান থেকে মুসলিম এসছে রিসেন্ট, সেগুলোকে খোঁজখবর নিয়ে সেগুলোকে খুঁজে বের করে লাথি মেরে তাড়ান, দেখি ক্ষমতা থাকলে। পারবেন? পারবেন না। কেননা ওটাকে নিয়ে আপনারা রাজনীতি করবেন। কারণ আপনারা মানুষের জন্য না, আপনারা আপনার দলের জন্য, আপনাদের জন্য রাজনীতি করছেন। এর জন্যই আপনাদের মানুষ সাম্প্রদায়িক বলে। আরে পৃথিবীতে থাকবেন না সারা জীবন, রাজধর্ম ব্যবহার করুন। যাক, ভিডিওটা আর লম্বা করব না, এখানেই সমাপ্ত করলাম। ভালো মন্দ আপনারাই বিচার করবেন, কমেন্টে উত্তর দেবেন। ধন্যবাদ।